হ্যাঁ, তাহলে ইসকো দেখো, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। দেখো তো তুমি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা? জি, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা এই হোয়াইট বোর্ডেই লিখবো। এটা ছাড়াও আর একটা হোয়াইট বোর্ড আছে যেটা ওয়ালে ঝোলানো, সমস্যা হলে আমরা ওখানে ক্লাস করতে পারবো। তো দেখো, আমরা আসলে গণিত বলে যে বিষয়গুলো শিখি বা জানি সেটা আসলে গণিত না। মূলত সেই জিনিসগুলো হচ্ছে তোমার অঙ্ক করার কৌশল। তুমি এটা মনে রাখবে যে অঙ্ক এবং গণিত এই দুটো জিনিস আসলে অনেক তফাৎ আছে দুটো জিনিসের মধ্যে। গণিত হচ্ছে একটা বিশ্লেষণ করার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা ডেভেলপ করার একটা উপায়। আর তোমার অঙ্ক হচ্ছে ওই ডেভেলপ করার যে ক্ষমতা, তোমার যেই মাধ্যমে তুমি তোমার বিশ্লেষণ ক্ষমতা বাড়াইবা, সেই বিশ্লেষণ ক্ষমতা বাড়ানোর জন্য কিছু সমস্যা সমাধানের কৌশল। কিন্তু সমস্যা সমাধানের কৌশলটাই হচ্ছে অঙ্ক, জাস্ট একটা কৌশল। আর এটা কেন কাজ করে, কিভাবে হলো, কেন হলো, এই জিনিসগুলো নিয়ে বিশ্লেষণ বা চিন্তা ভাবনা করার ব্যাপারটাই হলো তোমার গণিত। ঠিক আছে, চিন্তা করাটাই হচ্ছে গণিত। ওকে, তাহলে যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাকে। তুমি কিন্তু জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, বলো তো? সূত্রটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, সূত্রটা কি বলো তো কাকু? উম, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দেখো এরকম। জি, হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখন এই যে আমরা দুটো জিনিস, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ গুণ করছি, তুমি কি বলতে পারো যে কেন এখানে গুণ হচ্ছে? এখানে তো যোগ বিয়োগ ভাগ যে কোনোটাই হতে পারতো, তাই না? এখন গুণ হচ্ছে কেন? এটা সূত্রটা বলতে পারি না। আচ্ছা, সমস্যা নেই, দেখো আমরা শিখে ফেলি। তুমি এটা মনে রাখো, যখন প্রাচীনকালে মানুষজন সূত্র জানতো না, তখন তারা এই আয়তাকার জমির ক্ষেত্রফলটা কিভাবে পরিমাপ করতেন। আমরা চলো সেই সময়টার কথা ভাবি। অনেক মজার মজার কিছু ব্যাপার আমরা এখন জানবো। তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ, মাইক্রোফোনটা মিউট রাখবো। যখনই আমি কিছু জিজ্ঞেস করব অথবা তুমি কিছু জানতে চাইবে, তখনই মাইক্রোফোন আনমিউট করে আমাকে জানাবে বা কথা বলবে। আচ্ছা, দেখো মনোযোগ দিয়ে, আমরা মনে করো একটা আয়তাকার জমি নিচ্ছি, একটু দেখে নেই ঠিক আছে কিনা। 1 2 3 4 5, আচ্ছা নিলাম মনে করো। আর এই দিক দিয়ে আমরা নিয়ে নেই, দেখো 1 2 3, ওকে। তাহলে মনে করো এই যে আয়তাকার জমিটা আছে, এই আয়তাকার জমিটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 5 একক, ঠিক আছে। আর প্রস্থকে ধরে নিলাম আমরা 3 একক। তো যখন সূত্র আবিষ্কৃত হয়নি, তখন প্রাচীনকালের মানুষ কিভাবে এইরকম জমির ক্ষেত্রফল নির্ণয় করতেন? তো ওরা মজার একটা কাজ করতেন। কি করতেন? এই যে দেখছো তুমি এখানে 5 একক আছে, এটাকে ওরা সমান 5টা খণ্ড করে ফেলতেন, ঠিক আছে। তাহলে চলো আমরাও ওদের মতো করে এটাকে সমান 5 খণ্ড করি। এ মনে করে একটা খণ্ড করলাম, দুইটা, তিনটা, একটু ছোট বড় হচ্ছে আমার, তুমি ধরে নাও যে সমান আমরা 5টা খণ্ড করলাম, ঠিক আছে। একইভাবে ওরা এই যে প্রস্থ আছে এখানে 3 একক, এটাকেও সমান 3টা খণ্ড করতেন। তাহলে আমরাও করি, চলো। এই যে একটা খণ্ড, এই যে দুইটা, পাশাপাশি আরেকটা তৈরি হয়ে গেল, তাই না? 3টা খণ্ড হয়ে গেল। আচ্ছা কাকু, এবার তুমি বলো তো, এই যে এই অংশটুকুর মান কত একক? 5 একক রে আমরা কত সমান এক? 5টা, তাহলে এক হবে না? এক করে হবে না? জি, এক। কারণ আমরা তো 5 মিটারকে মনে করো 5 খণ্ড করলাম, তাহলে প্রত্যেক খণ্ডে 1 মিটার করে পড়বে, তাই না? জি।
তাহলে এই অংশটার মান হচ্ছে তোমার 1 একক। একইভাবে দেখো এই যে এখানে ছিল 3 একক, এটিকে আমরা সমান 3টা খণ্ড করলাম, তাহলে প্রত্যেকটা খণ্ডে কত একক করে পড়বে? 1 একক, তাই না? 1 একক। 1 মিটার। তাহলে আমরা কি বলতে পারি না যে এই অংশটার মান হচ্ছে 1, এই যতটুকু? তাহলে এই যে একটা চতুর্ভুজ তুমি দেখতে পাচ্ছ, এটার দৈর্ঘ্য 1, প্রস্থ 1। তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ সমান হয় তাকে আমরা কি বলি? বর্গ বলি না? জি, বর্গ বলি। তাহলে এইটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। তাহলে বলতো এই বর্গটার ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, এক বাহু একই স্কয়ার। হবে। হ্যাঁ, মানে তার মানে 1 × 1। ভেরি গুড। এখানে ক্ষেত্রফল হবে কত? 1। একইভাবে দেখো দ্বিতীয় যেটা আছে বক্স, সেটাও কিন্তু একটা বর্গ, তাই না? কারণ এইটুকু জি। 1, আবার এই দিকেও 1, এইটার ক্ষেত্রফল হবে 1 একক। অনুরূপভাবে প্রত্যেকটা ছোট ছোট বর্গের ক্ষেত্রফল হবে 1 বর্গ একক, তাই না? আমরা লিখে ফেলছি, চলো 1 1 1 দিয়ে আমরা ভরে ফেলবো একদম সারা দেশ। আচ্ছা, আমরা লিখছি। আচ্ছা, লিখতে লিখতে এই তো শেষ পর্যায়ে চলে এসেছে। এবার তুমি একটা বিষয় কি লক্ষ্য করেছ যে সমগ্র যে আয়তক্ষেত্রটা ছিল, এইটা ছোট ছোট 1 বর্গ একক ক্ষেত্রফলের বর্গের তৈরি হচ্ছে, তাই না? তাহলে ওরা হিসাব করতো যে এখানে কয়টা বর্গ আছে, গুণ করে যোগ করে হিসাব করে দেখো, এখানে ঠিক 15টা বর্গ আছে, তাই না? তাহলে প্রত্যেকটা বর্গের মধ্যে জায়গা আছে 1 বর্গ মিটার বা 1 বর্গ একক। তাহলে 15টা বর্গক্ষেত্রে কতটুকু জায়গা আছে? 15 বর্গ একক, তাই না? 15 বর্গ। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে আছে 1 বর্গ একক, তাহলে 15টা বর্গ আছে, তার মানে 15 বর্গ একক। তোরা হিসাব করতো এইখানে জায়গা আছে, বা এই আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 15 বর্গ একক, ঠিক আছে? সংক্ষেপে লিখছি বর্গ একক। তো ওরা কিন্তু এইভাবেই কাজ করতো সব সময়। একটা সময় ওরা লক্ষ্য করলো যে আমরা এত ঝামেলায় না গিয়ে এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি 3 আর 5, দেখো এই দুটো সংখ্যা গুণ করে দিলেই কিন্তু এই ফলাফলটা পাওয়া যাচ্ছে, তাই না? তুমি যদি এই দুটো সংখ্যা গুণ না করে যোগ বিয়োগ বা ভাগ করো, কখনো কি 15 পাবে? না, পাবো না কিন্তু। তাহলে এক্স্যাক্টলি এই দুটো সংখ্যা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলেই এই জায়গাটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, তাই না? তো সেখান থেকেই ওরা এই যে একটা মানকে নাম দিল দৈর্ঘ্য, আর একটা মান যে আছে 3, এটাকে নাম দিল প্রস্থ। তখন এই ক্ষেত্রফলের সূত্রটা কি হয়ে গেল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে বুঝেছো এখন কেন গুণ হতেই হবে? গুণ ছাড়া অন্য কিছু হলে কেন গুণ হবে? তার মানে ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা জানি, গণিতটা দেখবো অনেক সুন্দর লাগবে তোমার কাছে। ওকে, ফাইন। এই পর্যন্ত তোমার কি কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই। আচ্ছা, ভেরি গুড। যদি ক্লিয়ার বুঝে থাকো, এবার আমরা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করি, চলো। কিরকম এক্সপেরিমেন্ট? তুমি একটা কাজ করবা, হ্যাঁ? এই যে তুমি যেমন মনে করো এইখানে একটা ধাক্কা দিবা, মনে করো এই বক্স, মনে করো এটা একটা আয়তাকার বক্স, যদি কোনায় একটু ধাক্কা দাও, এটা কেমন হয়ে যাবে? একটু তাকাও তো। এটা কিন্তু মূলত যেরকম চ্যাপ্টা হয়ে যাবে না? যেরকম একটা চ্যাপ্টা হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এই যে চ্যাপ্টা আকৃতির একটা আমরা বস্তু পেলাম, এটাকে কি বলে মনে আছে? রম্বস। সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিক। রম্বস হয়ে গেলে সবগুলো বাহু সমান হবে। ওকে, কাছাকাছি, সমস্যা নেই। তাহলে তুমি এবার বলো তো, আমরা যে এই আগের সবুজ আয়তক্ষেত্রটাকে একটু চাপ দিয়ে বাঁকা করে ফেললাম, তাহলে আগের আয়তক্ষেত্রে যতটুকু জায়গা ছিল, এই যে সামান্তরিক পেলাম, এইখানে কি আগের সমান জায়গা আছে না কম নাকি? জি, সমান জায়গা। আচ্ছা, সমান, তাই না? সমানই আছে। জি জি। কেন সমান? অনেকে মনে করতে পারে এই দিক দিয়ে তো কিছু জায়গা কমে গেছে, কিন্তু এই যে এই দিক দিয়ে কিছু জায়গা বেড়ে গেছে, তাই না? একই তো কথা। ওই দিক দিয়ে যতটুকু কমছে, এই দিক দিয়ে ঠিক ততটুকুই বেড়ে গেছে। আবার আমরা যদি এই অংশটাকে কেটে এই পাশে জড়ো করে দিই, দেখো ভালো করে তাকাও, আমি দেখাই এখান থেকে। ধরো আমি এটাকে কেটে যেটাকে যদি ওই পাশে যুক্ত করে দেই, দেখো ঠিক কিন্তু আগের মতোই হয়ে যাবে, তাই না? আগের মতোই আয়তক্ষেত্র পাবো। এটা আমরা, হ্যাঁ, দাগটা মুছে গেছে। তাহলে দেখো আমরা বুঝলাম এইটার ক্ষেত্রফল আর আগের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ওকে, ফাইন। এবার আমরা কি করছি দেখো, তাহলে এটার ক্ষেত্রফল এই যে এই অংশটুকু, একটু তাকাও, এই যে এই অংশটুকু, এটাকে আমরা আগে নাম দিয়েছিলাম দৈর্ঘ্য, তাই না?
এটা ছিল 5, জি এটাকে নাম দিয়েছিলাম দৈর্ঘ্য। তো সামান্তরিকের ক্ষেত্রে এটার নামটা দৈর্ঘ্য না রেখে আমরা প্রস্থ বলছি, ও দুঃখিত ভূমি বলছি, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য এখানে যা, এখানে ভূমি তা, একই জিনিস, শুধু নাম দুটো দিচ্ছি। আগে নাম দিচ্ছি দৈর্ঘ্য, এবার নাম দিচ্ছি আমরা ভূমি। তাহলে এটার ভূমি। নাম হলো ভূমি, লক্ষ্য করো। ওকে, আর আগে দেখো এই যে এই অংশটার নাম দিয়েছিলাম আমরা প্রস্থ। এইবার এই অংশটাই দেখো এখানে হুবহু আছে, ঠিক ওই জায়গাটাই। এটাকে আমরা নাম দিচ্ছি এবার উচ্চতা, প্রস্থ দৈর্ঘ্য না বলে উচ্চতা। বলছি উচ্চতা। তাহলে তুমি আগে যে একটু আগে বললা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ, তাই না? তাহলে এখানেও তো জি সেম ক্ষেত্রফলই। তাহলে দৈর্ঘ্যকে আমরা বলছি ভূমি আর প্রস্থকে বলছি উচ্চতা। তার মানে এটার ক্ষেত্রফল কত হওয়া উচিত? ভূমি গুণ উচ্চতা, তাই ভূমি না? ইন্টু উচ্চতা। ভেরি গুড। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওই কথাটাই আমরা নতুন নাম দিয়ে প্রকাশ করছি। তাহলে এবার তুমি লক্ষ্য করো, আমরা কিন্তু শিশুকাল থেকে শিখে আসি যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা, তাই না? জি এটা কেন হয় তুমি কি এবার বুঝেছো? ভূমি গুণ উচ্চতা কেন আমরা বলি? জি জি। হ্যাঁ, এই তো আমরা শিখে ফেললাম। কিন্তু এবার শেষ একটা মজার জিনিস শিখাই এই আর্টিকেল দিয়ে। আমরা একটু মুছে দিই, এটাকে একটু পরিচ্ছন্ন করি। হ্যাঁ, মনে করো আমরা যদি এবার এই যে সামান্তরিকটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে মনে করো একদম সুন্দর করে একটা ধারালো ছুরি নিয়ে ভাগ করে দিলাম মাঝ বরাবর। তাহলে কয়টা ত্রিভুজ তৈরি হবে বলো তো? দুইটা। এবং দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান হবে না ছোট বড় হবে? সমান হবে। সমান হবে। ভেরি গুড। মানে কর্ণটা যোগ করার ফলে সামান্তরিকটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে ভাগ হয়ে গেল। তাহলে এখন যদি আমি জি জানতে চাই একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত, পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে না, তাই না? এটা তো দুইটা ভাগ হয়ে গেছে। তাহলে একটা ত্রিভুজে কতটুকু আছে? সামান্তরিকে যতটুকু ছিল তার অর্ধেক আছে, তাই না? জি তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র যা ছিল তার অর্ধেক হবে। এই দেখো হাফ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কার ক্ষেত্রফল? ত্রিভুজের। ত্রিভুজে। তাহলে এইটাও কিন্তু আমরা সূত্র হিসেবে শিখেছি, তাই না? জি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অনেকে একদম দ্রুত বলে ফেলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সূত্রটা যে এত দ্রুত বলে ফেলি, কিন্তু কেন এরকম হয় সেটা কিন্তু আমরা জানি না। ওকে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা কিন্তু এই কারণে হয়। আমরা কিন্তু এখানে মনে মনে প্রশ্ন থাকতে পারে 1/2 না নিয়ে কেন 1/3 নিতে পারতাম, 1/5 নিতে পারতাম, কেন এক্স্যাক্টলি হাফই নিতে হবে? এগুলোর কিন্তু কারণ আছে। ওকে ফাইন। তোমার কি এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না না না। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা কি এই জিনিসগুলো ক্লিয়ার হইতে পারছি এখন, সূত্রগুলো? জি আচ্ছা ফাইন। দেখো তাহলে এখন আমরা আর ছোট ছোট কিছু মজার জিনিস দেখি। ওকে, চলো আমরা এটা মুছে দিই। দেখো, আচ্ছা কাকু, একটা বিষয় তুমি চিন্তা করো তো, আমরা যখন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, যে একক, দশক, শতক, হাজার, এগুলোর ভিত্তি জি। কত? এগুলোর ভিত্তি হচ্ছে 10, তাই না? কারণ তুমি চিন্তা করো, যখন তুমি লিখবা এখানে, ধরো তুমি লিখলা 552, এটার মানে হলো এই যে 2 গুণ 1, তাই না? 2 হলো এককে আছে, এটার মানে হলো 2। এই যে 5 আছে, 5 কে আমরা কি বলবো? দশকে আছে, তার মানে এটার মান হবে 50, তাই না? জি। আর এই 3 আছে শতকে, তাহলে এটার মান হবে 3 শতক। 300। এই যে 300, এই সবগুলো যদি যোগ করি আমরা আবার পাবো 352। 352। ওকে, তার মানে দেখো 2 এর সাথে মোটামুটি 1 গুণ ছিল, এই যে 5 এর সাথে 10 গুণ হয়ে গেল, তাই না? এই 5 এর সাথে গুণ জি হলো দেখো 10, আবার 3 এর সাথে গুণ হলো 100, 3 গুণ 100 মানে 300। তার মানে এখানে গুণ ছিল 1, এরপরে গুণ 10, এরপর আবার গুণ 10। তার মানে 1 এর 10 দিয়ে গুণ করো, তুমি দ্বিতীয়টা পাবা, দ্বিতীয়টা আবার 10 দিয়ে গুণ করো, তৃতীয় স্থানে চলে যাবা। তার মানে আমাদের সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কত? 10, তাই না? জি আচ্ছা, আর বেবিলন নামে একটা এলাকা ছিল, তুমি হয়তো নাম শুনেছো, বেবিলনের ঝুলন্ত উদ্যান, তাই না? এটা কিন্তু সপ্তাশ্চর্যের একটি ছিল। তাহলে ওদের যে সংখ্যা পদ্ধতি, ওদের সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 60।
মানে 60 60, ঠিক আছে? হ্যাঁ, এই যে ওরা 60 নিয়ে কাজ করতো, দেখো এই যে এরকম। আচ্ছা, এটা মনে রাখো যে ওদের সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 60। আচ্ছা, এবার একটা ছোট্ট প্রশ্ন, তোমাকে যদি বলা হয় একটা উন্মুক্ত ক্ষেত্র দিয়েছি তোমাকে, যদি বলা হয় যে এটাকে তুমি আবদ্ধ করো, সবচেয়ে সহজ আবদ্ধ করার উপায় কি? তুমি কি ত্রিভুজ গঠন করবা, না বৃত্ত, না চতুর্ভুজ, না পঞ্চভুজ, বলো তো? ত্রিভুজ। ত্রিভুজ, সবচেয়ে সিম্পল স্ট্রাকচার হলো ত্রিভুজ। কারণ তুমি দেখো, মনে করো এটা উন্মুক্ত একটা ক্ষেত্র, তুমি জাস্ট আরেকটা বাহু দিলে এটা আবদ্ধ হয়ে যাবে। আর আমি চতুর্ভুজ চাইলে আরো 2টা বাহু দিতে হবে, তাই না? আবার বৃত্ত হলে পুরো একটা জায়গা ঘুরে আসা লাগবে। তাহলে সবচেয়ে সহজ হলো এটাকে আবদ্ধ করার উপায় একটা ত্রিভুজ গঠন করা। তাই এই জন্য ট্রায়াঙ্গেলকে বলা হয় সিম্পল স্ট্রাকচার, সবচেয়ে সরল গঠন। এজন্য আমি আগেও বলেছি তোমাকে, তুমি জানো বিভিন্ন স্ট্রাকচার গুলি তৈরি করে, বিভিন্ন গেমের বড় বড় ক্যারেক্টার যে তৈরি করে, ওখানে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজ ব্যবহার করা হয়। আর একটা ত্রিভুজ দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে কখন জানো? দেখো তো, এইটা একটা ত্রিভুজ আঁকলাম, আর একটা ত্রিভুজ আমি এটা আঁকলাম, তোমার কাছে কোনটা বেশি ভালো লাগতেছে বলো তো দেখি? প্রথমটা না? হ্যাঁ, প্রথমটা সবচেয়ে সুন্দর হয় দেখতে যখন এটা সমবাহু ত্রিভুজ হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে মনে করো ওরা একটা সমবাহু ত্রিভুজ নিয়ে কাজ শুরু করলো, এই জন্য ওরা প্রত্যেকটা কোণকে 60 ডিগ্রি করে ধরলো। কেন 60 ধরলো? কারণ ওদের সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 60, তাই না? একটু আগেই বললাম ওরা সবকিছু 60 দিয়ে চিন্তা করতো। তাহলে ওরা প্রত্যেকটা কোণকে চিন্তা করলো কত? 60 করে। ওকে, ফাইন। এবার চলো আমরা একটা কাজ করি। এই যে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক একই রকম আর একটা ত্রিভুজ এখানে যুক্ত করি, একদম হুবহু একই রকমের, মনে করো যুক্ত করলাম, তাহলে 2টা ত্রিভুজ হলো আমাদের, তাই না? জি। আর একটা ত্রিভুজ যুক্ত করো একই রকমের, এখানে যদিও সমান হচ্ছে না, তুমি ধরে নাও যে ত্রিভুজগুলো একই রকমের করে আমরা আঁকতে পারছি, তাহলে 3টা ত্রিভুজ পেলাম। এবার মনে করো এখানে আমরা আরো একটা ত্রিভুজ যুক্ত করে দিই, ঠিক একই রকম। মোট ত্রিভুজ কয়টা হলো কাকু? 4টা। ভেরি গুড। এই যে আর একটা যুক্ত করলাম, মনে করো আমরা এই যে এখানে 5টা হলো। লাস্ট দেখো, এটা আমাদের অঙ্কনের জন্য একটু মিলে নাই, কিন্তু তুমি যদি মেপে মেপে আঁকো সবগুলো সমান হবে। তাহলে আমরা টোটাল 6টা ত্রিভুজ যখন একসাথে করব সমবাহু, দেখবা আর জায়গা থাকবে না কোনো কিছু অ্যাড করার, এটা ফিল আপ হয়ে যাবে, তাই না? এই যে ফিল আপ করো, তাহলে দেখো প্রত্যেকটা ত্রিভুজের এই কোণটা কত বলো? এটাও 60 ডিগ্রি না? জি। এটাও 60 ডিগ্রি হবে। এভাবে প্রত্যেকটাই 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে, কারণ প্রত্যেকটা তো সমবাহু ত্রিভুজ, তাই না? এই যে, তাহলে তুমি এবার একটু লক্ষ্য করো তো, এই যে 60 ডিগ্রি করে আমরা কোণ আঁকলাম, এই কোণগুলো যদি একসাথে করি, এই যে 360 ডিগ্রি একটা বৃত্ত তৈরি হয় না? দেখো তো মাঝখানে, জি। সবগুলোকে একসাথে আঁকলে কিন্তু বৃত্তের মতো তৈরি হয়ে যায়। তাহলে এখানে কত ডিগ্রি কোণ আছে? 6টা 60 আছে। 6টা 60 মিলে হয় 360 ডিগ্রি। এজন্যই কিন্তু আমরা বলি বৃত্তের অভ্যন্তরের কোণ কয় ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি এক্স্যাক্টলি 360 হয়, এর চেয়ে বেশিও না কমও না। তো এটা কিন্তু ছোট কাল থেকে আমরা শিখেছি, কিন্তু কেন এটা হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই না? জি। ওকে, তাহলে এখন কিন্তু আমরা শিখে নিলাম যে কেন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি হয়। আর বৃত্ত মানে সব দিক মিলিয়ে একদম ঘুরে আসে, এই জন্য আমরা বলি চারপাশকে অনেক সময় বলি 360 ডিগ্রি। যেমন এবি ডিভিলিয়ার্স যখন ক্রিকেট খেলে তাকে কি বলে? মিস্টার 360 ডিগ্রি, কারণ সে সব দিকেই মারতে পারে, তাই না? চতুর্দিকে। আচ্ছা, দেখো তাহলে গণিতটা কি তোমার কাছে কি মনে হয় এখন? একটু আসলেই কি সবকিছু মুখস্থ নির্ভর? এর পিছনে অনেক কারণ আছে, তাই না? অনেক সুন্দর সুন্দর ব্যাপার আছে কেন এমন হয়। ওকে, আমরা কিন্তু দেখছি, দেখো গণিত আসলে অনেক সুন্দর যদি আমরা মনোযোগ দিয়ে শিখতে পারি। আচ্ছা, তোমাকে আরেকটা কি বলবো, একটা সুন্দর জিনিস শিখাই। হ্যাঁ, মাইনাসে মাইনাসে কি হয় বলো তো গুণ করলে? মাইনাসই হয় না, মাইনাসে মাইনাসে হয় প্লাস। সরি, প্লাস প্লাস। হ্যাঁ, ঠিক আছে। প্লাসে মাইনাসে কি হয় বলো তো? মাইনাস। হ্যাঁ, ভেরি গুড। মাইনাসে প্লাসে
মাইনাস। আচ্ছা ফাইন। এটা কেন হয় আমরা কি জানি? মাইনাসে মাইনাসে কেন গুণ করলে প্লাস হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, চলো আমরা শিখে নিই তাহলে আজকে। জি ঠিক আছে। আচ্ছা ফাইন। হ্যাঁ, আমরা দেখো প্রথমে আমরা সংখ্যা রেখে নিয়ে একটু কাজ করব। ভালো করে লক্ষ্য করো, এটা মনে করো আমাদের সংখ্যা রেখা, এর মাঝখানে আমরা দিলাম 0, তারপরে মনে করো লিখলাম 1 2 3, এইভাবে কিছু মান দিলাম। এই দিকেও একইভাবে দিলাম, মনে করো -1 -2 -3, আমি আর নিলাম না, আরো আছে, আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিই দুই প্রান্তেই, ঠিক করে ওকে। আচ্ছা দেখো তো, এই যে পয়েন্টে আমরা একটু অন্য রং দিয়ে দেখাই তোমাকে, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কত? 2 না? জি 2। 2। আচ্ছা আমি যখন এখানে 2 লিখছি, যখন 2 লিখছি তখন এটার অবস্থান হচ্ছে সংখ্যা রাখার এই জায়গাটায়, লক্ষ্য করো। কিন্তু আমি যখন এই 2 এর সামনে একটা মাইনাস চিহ্ন দিচ্ছি, তখন এটা সংখ্যা রাখায় কোথায় চলে যাবে? লক্ষ্য করো তো, এইখানে আসবে না? তাই না? মাইনাস চিহ্ন দেওয়ার আগে ছিল এটা এইখানে, যখনই এর সামনে একটা মাইনাস জুড়ে দিলাম তখন এটা কোথায় চলে আসলো? এই জায়গায় চলে আসলো। তাহলে এইখান থেকে এখানে কয় ডিগ্রি কোণ এসে ঘুরলো বলতে পারো? 180 ডিগ্রি। এই তো ফাইন, 180 ডিগ্রি, তাই না? তার মানে মাইনাস হলো এমন একটা অপারেটর যা সংখ্যা রেখায় কোন সংখ্যাকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। ঠিক আছে, মনে থাকবে আমাদের। কারণ জি মাইনাস দেওয়ার সাথে সাথে আগে ছিল এখানে, যখনই আমি মাইনাস দিলাম এটা একদম 180 ডিগ্রি কোণে ঘুরে -2 অবস্থানে চলে গেল। ওকে ফাইন, এটা আমরা বুঝলাম। এবার তুমি মনে করো কাকু যে তুমি -2 তে আছো। হ্যাঁ, এবার একটু অন্য কালার দিয়ে দেখাই। ধরো তুমি এই জায়গাটায় আছো, তুমি আছো -2 তে, তাই না? আমরা এখন আছি জি। -2। দেখো এবার এই -2 এর সামনে আমরা যদি আরেকটা মাইনাস চিহ্ন ব্যবহার করি, তাহলে এবার কি করবে? এটা আবার 180 ডিগ্রি কোণে ঘুরবে, ঘুরে এই জায়গায় চলে আসবে না? দেখো তো। জি তাহলে যখন আমি -2 এর সামনে আবার মাইনাস দিলাম, শেষ পর্যন্ত ফলাফলটা কোথায় আসতেছে? +2 এর মধ্যে না? প্লাস 2 তে। তাহলে এইটার ফলাফল আমরা কি লিখবো? অপারেট করার পরে +2। তাহলে প্লাস কি হলো দেখো, মাইনাস আর মাইনাস গুণ করে কি পেলাম আমরা? প্লাস পেলাম প্লাস ফলাফল, 2। দেখেছো? এজন্যই কিন্তু আমরা বলি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। বুঝেছো কেন আমরা মাইনাস মাইনাস প্লাস জি হয়ে যায় জি। বলি? কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, প্রশ্ন থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করবা, যতবার প্রয়োজন প্রশ্ন করবা। তোমার কাজ হলো ক্লিয়ার হয়ে নেওয়া, যে আমি শিখে নেব যেভাবেই হোক। আর এমন ভাবে শিখবা যেন তুমি বন্ধুদেরকে শিখাতে পারো, বন্ধুদের কাছ থেকে এগুলো ওদেরকে শিখিয়ে তুমিও যেন চমক দিতে পারো। ওকে ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যে প্লাসে মাইনাসে কেন মাইনাস বলি সেটা একটু আমরা চলো শিখে ফেলি। আচ্ছা, আমরা এগুলো একটু মুছে দিই। দেখো মনে করো তুমি এই বিন্দুতে আছো, এবার 3 নিয়ে কাজ করি। মনে করো ধরো তুমি এই বিন্দুতে আছো, দেখো আমরা 3 বিন্দুতে আছি। এখন যদি এর সামনে আমি একটা প্লাস চিহ্ন ব্যবহার করি, এটার অবস্থানটা কি এখান থেকে সরবে না এই জায়গায় থাকবে বলো তো? সরবে এখান থেকে? না, এই জায়গায় থাকবে এই স্যার। জায়গায় থাকবে, হ্যাঁ, কারণ শুধু 3 বললে আমরা যা বুঝি, +3 বললেও ওইটাই বুঝি, তাই না? একই জিনিস বুঝি। তার মানে প্লাস হলো এমন একটা অপারেটর যা কোন সংখ্যাকে বা অঙ্ককে সংখ্যা রাখার নির্দিষ্ট স্থানেই বজায় রাখে, এটাকে সরাই দেয় না। ঠিক আছে, ওই জায়গায় তার জি জি। অবস্থানকে স্থির রাখে। এবার লক্ষ্য করো, যদি তুমি -3 পয়েন্টে থাকো, মনে করো এখানে আছো, -3 বিন্দুতে আমরা আছি, তাহলে এর সামনে যখন আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, তাহলে প্লাসের কাজ কি? তার অবস্থানটা অপরিবর্তিত রাখা। তাহলে এইটা কিন্তু এবার -3 আগে যেখানে ছিল ওখানেই থাকবে, তাই না? জি। তাহলে আমরা ফলাফল পাবো কত? -3 পাবো। দেখো, মাইনাস তার মানে প্লাসে মাইনাসে আমরা পাচ্ছি মাইনাস। মাইনাস। বুঝে গেলাম প্লাসে মাইনাসে কেন মাইনাস হয়। আবার দেখো প্লাসে প্লাসে কেন প্লাস হয়। ধরো তুমি +3 তে আছো, এর সামনে যখন তুমি আবার প্লাস চিহ্ন ব্যবহার করবা, তাহলে এই প্লাসের কাজ হলো ওটা আগে যেখানে ছিল তাকে সেখানেই রাখা। তাহলে ফলাফল আমি কোথায় পাবো? আবার
আবার +3 দিয়ে পাবো, তার মানে প্লাসে প্লাসে প্লাস 3। ওকে ফাইন। আর মাইনাসে প্লাসে কেন মাইনাস হয়? তুমি ধরো +3 তে আছো, এই যে +3 তে আছো, এর সামনে যখন তুমি মাইনাস ব্যবহার করবা, তাহলে মাইনাসের কাজ কি? এটাকে 180 ডিগ্রি করে ঘুরিয়ে দেওয়া। তাহলে এই যে 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, এটা প্লাই করে এখানে চলে যাবে, তাহলে ফলাফল আসবে তোমার -3। দেখো মাইনাসে প্লাসে কি হলো? মাইনাস। মাইনাস। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়। কেন প্লাস কি হয় দেখো, আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। হয়তো এতদিন আমরা জানতাম না, তাই না? জি। দেখো তাহলে মজার কিন্তু ব্যাপারগুলি আমাদের মনে হয় কি জানো, গণিতটা মনে হয় যে স্যার এটা বলছে এজন্য এমন, স্যার বলছে এটা মুখস্থ রাখতে হবে, আমরা মুখস্থ রাখছি। ঠিক আছে, তুমি একটা সূত্র এটা মুখস্থ করো, সমস্যা নাই, কিন্তু সূত্রটা কেন এমন, এই বিষয়টা কেন কাজ করে, এটা কিন্তু আমাদের জানতে হবে, তাহলে গণিতের আনন্দ খুঁজে পাবে। ওকে, অনেক তো গণিত শিখলাম, এবার আমরা একটু চলো বিনোদন করি। হ্যাঁ, একটু বিনোদন নেই, আমরা বিনোদন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতি না। বিনোদনটা জি। কেমন? অবশ্য সেটাও গাণিতিক বিজ্ঞাপন, গাণিতিক বিনোদন। তুমি একটু খাতা কলম আছে? জি আছে। আচ্ছা, তুমি 3 অঙ্কের একটা সংখ্যা লিখো। 3 অঙ্কের মানে 3টা অঙ্ক ভিন্ন ভিন্ন নিলে ভালো হয়। আমি একটু উদাহরণ দেই, আমি যেটা লিখছি সেটাই লিখতে হবে এমন না, আমি তোমার মতো লিখো। ধরো আমি লিখলাম মনে করো 135। দেখো 3টা অঙ্ক ভিন্ন ভিন্ন, তাই না? জি। এমন হবে না, তুমি 3টা ভিন্ন ভিন্ন ডিজিট দিয়ে একটা 3 অঙ্কের সংখ্যা বানাও। তুমি বলবা না আমারে কি বানিয়েছো, শুধু বলবা লিখে। লিখেছো? জি লিখেছি। আচ্ছা, এটা হলো তোমার প্রাথমিক সংখ্যা বা মূল সংখ্যা। এর শেষে একটা শূন্য দিয়ে দাও। শূন্য দিলে এটা 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল, তাই না? এবার এই 4 অঙ্কের সংখ্যা থেকে আমরা প্রাথমিক সংখ্যাটা বিয়োগ করব। তাহলে আমার প্রাথমিক সংখ্যা ছিল 135, আমি 135 বিয়োগ করব। তোমার যেটা প্রথমে ধরেছিলে তুমি সেটা বিয়োগ করো। বিয়োগটা করে আমাকে শুধু বলবা বিয়োগ হয়েছে, কত পেয়েছো সেটা বলবা না। আমি বিয়োগ করি, চলো তোমার সাথে সাথে। হ্যাঁ, বিয়োগ করছি। 5 আছে 10 হবে 5 হলে হাতের আছে 1 4, এখানে হবে 1 3 আর 1 4। সুন্দর একটা মান পেয়েছি আমি, 14 15। তুমি বিয়োগ করে আমাকে একটু জানাও হয়েছে কিনা বিয়োগ। জি জি। হ্যাঁ, বিয়োগটা একটু ঠিক করে করবা, হ্যাঁ, যেন ভুল না হয়। হ্যাঁ দেখো, একটু চেক করে নাও বিয়োগটা ঠিক আছে কিনা। বিয়োগটা ঠিক আছে তোমার কাকু? জি ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা বিয়োগফল পেলাম 4 অঙ্ক বিশিষ্ট। এবার লাস্ট আমাদের একটা কাজ আছে, সেটা হলো এই যে বিয়োগফল পেয়েছি এর সাথে 9 দ্বারা ভাগ করা যায় এমন একটা সংখ্যা যোগ করব। মানে 9 এর গুণিতক, 9 এর গুণিতক কি কি আছে? 9 18 27 18। 36 63, তাই না? জি। 81। 9 দ্বারা ভাগ যায় এমন একটা সংখ্যা তুমি যোগ করো। মনে করো আমি 18 যোগ করছি, কথার কথা, আমার ইচ্ছা হলো আমি 18 যোগ করছি, তুমি অন্যটা যোগ করতে পারো, 9 18 27 36। তুমি এমন একটা সংখ্যা যোগ করবো যেটাকে 9 দ্বারা ভাগ যায়, আমি যোগ করি। তুমি শুধু যোগফল বলবা না, বলবা যোগ করা হয়েছে। আমি যোগফলটা পেয়েছি, তুমি যোগফলটা পেলে একটু জানিও। জি পেয়েছি। আচ্ছা ফাইন, তুমি যোগফলটা 4 ডিজিটের পেয়েছো, তাই না? আচ্ছা, এবার তোমার লাস্ট কাজ। 4টা ডিজিট আছে তোমার কাছে, তুমি যে কোনো একটা ডিজিটকে হাইড করে বাকি 3টা ডিজিট আমাকে বলবা। যেমন ধরো আমি যদি এই 4 কে হাইড করি তাহলে আমি বলবো 133। যদি আমি 3 কে হাইড করি আমি বলবো 143। বাকি 3টা বলবা, যে কোনো একটা তোমার যেইটা খুশি তুমি হাইড করে বাকি একটা 3টা আমাকে বলো। 486। 486। তুমি যেটা হাইড করেছো সেটা মোস্ট প্রবাবলি 0। দেখো তো। হ্যাঁ 0। এই তো দেখেছো, আমি কিন্তু না দেখে বলে দিলাম তুমি কোন ডিজিটটা হাইড করেছো। অনেক মজার। ওকে, দেখো তুমিও কিন্তু তোমার বন্ধুদের সাথে এরকম ছোট ছোট ম্যাজিক করে ওদের চমকে দিতে পারো। তুমি এইভাবে যত সংখ্যা লিখো আমি বলে দিতে পারবো যে তুমি কোন ডিজিটটা হাইড করেছো, এই পদ্ধতি অনুসরণ করে
যদি তুমি তৈরি করো। আর তুমি কিন্তু বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো। তাহলে তোমার কি একটু, তুমি কি শিখতে চাও যে এটা কিভাবে বলে ফেললাম আমি ছট করে ম্যাজিকের মতো? তাহলে বুদ্ধিটা আমি তোমাকে শিখাই দেই। হ্যাঁ, তাহলে এখানে যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতি আগে ফলো করতে হবে। প্রথমে বলবা যে 3টা ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে একটা সংখ্যা লিখো, তারপরে জিরো দাও। এই 4 অঙ্কের সংখ্যা থেকে প্রথমে 3 অঙ্কের সংখ্যা বিয়োগ করো, বিয়োগ ফলের সাথে 9 দ্বারা ভাগ যায় বা 9 এর গুণিতক এমন একটা সংখ্যা যোগ করো। শেষে 4 ডিজিটের একটা সংখ্যা আসবে, বলবা তুমি যে কোনো একটা ডিজিট মনে মনে বাদ দিয়ে বাকি 3টা আমাকে বলো। তাহলে দেখো আমি কি করেছি, আমি এই তুমি যে 3টা ডিজিট বলেছ আমি সেই 3টা ডিজিট যোগ করেছি। যোগ করো, দেখো 4 8 12 আর 6 18, তাহলে যোগফল হলো 18। তাহলে 18 এর কাছাকাছি 9 দ্বারা ভাগ যায় কোন সংখ্যা আছে? 18। 18 কে তো 9 দ্বারা ভাগ যায়, তাই না? যোগফলটা যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে বলবা তুমি বাকি ডিজিট হলো 0, কারণ 18 থেকে 18 বিয়োগ করলে হয় 0। ওকে, আচ্ছা এবার আরেকটা, তুমি মনে করো তোমার সংখ্যাটা ছিল এরকম, কথার কথা। এবার মনে করো তুমি বাদ দিলা কত? তুমি মনে করো বাদ দিলা 6, তাহলে তুমি আমারে বলবা হলো 480, তাই না? তাহলে আমি কি করবো বলো, এই 3টা ডিজিট যোগ করে ফেলবো প্রথমে। 4 8 12, 12 যোগ 0 মানে 12, তাহলে যোগফল কত পেলাম? 12। তুমি দেখবা 12 এর চেয়ে একটু বড় কিন্তু কাছাকাছি 9 দ্বারা ভাগ যায় কোন সংখ্যাকে? 18। তাহলে এবার 18 থেকে 12 বিয়োগ করো, কত হবে? 6। এই দেখো তুমি কিন্তু 6টাই হাইড করেছিলে, তাই না? তাহলে বুঝেছো, আমরা কিন্তু এই কৌশল অবলম্বন করে তার হাইড করা ডিজিটটা বলে দিতে পারবো। তুমি ম্যাজিক দেখাবে বন্ধুদের, দেখবা ওরা চমকে যাবে। ওকে, এটা কি একটু মজার ছিল না বিষয়টা? ওকে, আমরা শিখবো, আরো অনেক মজার মজার জিনিস আছে, আমরা ধীরে ধীরে সবগুলো একটু দেখবো। আচ্ছা, আজকে পড়া কি বেশি হয়ে গেছে কাকু? না, ঠিক আছে। হ্যাঁ, যখন চাপ হয়ে যাবে বলবা যে আজকে একটু অনেক কিছু শিখে ফেলেছি, আজকে একটু বিশ্রাম লাগবে, তখন আমরা অফ করে দেব। কারণ যতক্ষণ তুমি মাথায় রাখতে পারো, যখন তুমি দেখবে যে না আমার লোড বেশি হয়ে যাচ্ছে, এত কিছু মনে থাকবে না, তখন আমাকে বলবা। ওকে ফাইন। আর আজকে তাহলে একটা শেষ জিনিস বলে আমরা ছুটি দেব, ক্লাসটা শেষ করব। আর সেটা কি একটু বলে ফেলি। দেখো, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় বলতো? শূন্যই হয়। শূন্যই হয়, ভেরি গুড। শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কত হয়? শূন্যই হয় মেবি। দেখো এই জিনিসটা কত হয়, ধরো 5 কে তুমি 0 দিয়ে ভাগ দিবে, এর উত্তর কত হবে বলো? এটার কিন্তু কোনো মান নাই, এটা অসংজ্ঞায়িত। জি, শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না। আচ্ছা, তাহলে দেখো এটা কেন হয়, শূন্য দ্বারা কোনো কিছুকে গুণ করলে কেন শূন্য হয় একটু বুঝেই বলি। মনে করো আমরা 3 আর 2 গুণ করছি, এটার উত্তর কত হবে? 6, তাই না? এখানে এই গুণ যে এসেছে, গুণটা কিন্তু আসলে যোগের একটা বর্ধিত রূপ, বুঝো। আসলে এই জিনিসটা দ্বারা বোঝানো হচ্ছে তুমি 3টা 2 যোগ করবা, 3টা 2, দেখো তুমি 6 পাবে। অথবা তুমি 2টা 3 যোগ করো, 2টা 3, এই যে 3 যোগ 3, তাও দেখো 6 হবে, তাই না? গুণের আরো ব্যাখ্যা আছে, সেটা আমরা পরে শিখবো, আর আপাতত প্রাথমিক জিনিসটা আমরা জানি। তাহলে যখন তুমি লিখছো এখানে 3 গুণ 0, এটার মানে কি দাঁড়াচ্ছে? 3টা শূন্য যোগ, তাই না? 3টা শূন্য যোগ, 3টা শূন্য যোগ, তাহলে 3টা শূন্য যোগ করলে কত হবে? 0 হবে। অথবা 0টা 3 যোগ, 0টা 3 যোগ, তাই না? 0টা 3 যোগ করার মানে কি আমি কোনো 3 যোগ করলাম না, তাই না? 0 মানে কিছুই না। তাহলে কোনো 3 যোগ না করলে আমি কি পাবো? কোনো কিছুই পাবো না, মানে 0 থাকবে। বুঝেছো? তার মানে তুমি যেভাবে চিন্তা করো, দেখো উত্তরটা কিন্তু 0। 3টা শূন্য যোগ করলেও 0, 0টা 3 যোগ করলে গড়ের মানেও কিন্তু 0। এই জন্য শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে কি হয়? শূন্যই হয়। 0 হয়। ভেরি গুড, আমরা কিন্তু জেনে গেলাম। আর কেন 0 দ্বারা ভাগ করা যায় না সেটা আমরা শিখে ফেলি, এখন পারবো। দেখো তুমি যখন এই কাজটা করছো লক্ষ্য করো, মনে করো তুমি লিখছো এখানে
35 কে 5 দ্বারা ভাগ করছো, ভাগফল কত হবে 7, তাই না? এটা একটা বৈধ ভাগ। তাহলে এই জিনিসটা বৈধ হলো কেন? দেখো আমি যদি এই যে ভাজ্য মানে এই যে দেখো ভাজক 5 আর ভাগফল এই দুটো যদি গুণ করি 5 গুণ 7, তাই না? আবার কি 35 ফিরে পাওয়া যায় না? জি ভাজ্যটা ফেরত পাওয়া যায়। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাগশেষ এখানে নাই, নিঃশেষে বিভাজ্য। তাহলে তুমি মনে করো তুমি একটা কাজ করলা, তুমি মনে করো 35 কে কথার কথা তুমি 0 দ্বারা ভাগ করলা। যদি 35 কে 0 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগফলের সাথে আবার 0 গুণ করলে 35 ব্যাক পাওয়ার কথা না, তাই তো? যেমন দেখো 35 কে যখন আমি 5 দ্বারা ভাগ করেছি ভাগফল হয়েছে 7, তার মানে এই 5 আর 7 যদি আমরা গুণ করি আমাদের 35 কিন্তু ফেরত পাচ্ছি। এই যে 5 আর 7 গুণ করলে 35 ফেরত পাচ্ছি। তাহলে তুমি ধরো এখানে ভাগফল কোন একটা আসছে, ধরো আমরা জানি না কি ধরলাম, আমরা ভাগফলটা হলো মনে করো পি, পি একটা সংখ্যা, ওকে? তাহলে তো ভাগের যে সংখ্যা, সংখ্যা অনুসারে 0 আর এই পি গুণ করলে 35 পাওয়ার কথা না, বলো তো? জি জি এটাই তো বোঝা যাচ্ছে। যেমন যেমন এই যে দেখো 5 আর 7 গুণ করলে আবার উপরেরটা পাই, ঠিক একই ভাবে ভাগের সংখ্যা থেকে এটাও বলতে পারি এই যে 0 আর পি গুণ করলে 35 ফেরত পাওয়ার কথা। তুমি কি এবার বলতে পারবা পি এই সংখ্যাটা কত হইলে 35 ফেরত পাইবা? কোনোদিন কি সম্ভব? পি এর মান তুমি যা না খুশি ধরো না কেন, শূন্যের সাথে গুণ করলে 35 ফেরত পাওয়া সম্ভব না, তাই না? না তার মানে এই ভাগফলটা আমরা পাচ্ছি না, এই যে ভাগফল এটা আমরা বলতে পারছি না কত, সংজ্ঞা দিতে পারছি না। এই জন্যই বলি কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ভাগফলটা কত হবে এটা আমরা বলতে পারি না বা সংজ্ঞা দিতে পারি না। তার মানে কি ভাগটা কি অসংজ্ঞায়িত, বুঝেছো? এই জন্যই আমরা এটাকে অসংজ্ঞায়িত বলি। কাকুর কাছে কি ক্যালকুলেটর আছে? জি আছে। আচ্ছা, তাহলে আজকের দিনের একটা শেষ একটা সরল করো তো, ছোট্ট একটা সরল দিই তোমাকে, ক্যালকুলেটর চেপে করতে পারবা। দেখো এইটার মান দেখো তো কত আসে। এই যে দেখো আমি লিখে দিই এখানে, ক্যালকুলেটর চেপে দেখো এটার মান কত আসে। এটার সম্ভবত মান আসবে, দেখো কত আসে তুমি একটু বলো আমাকে। 81 1 আসে, ভেরি গুড। আচ্ছা এখন যদি আমি এখানে একটা গুণ চিহ্ন দিই, তুমি বলো তো গুণ চিহ্ন দেওয়া যায় কথা এই জায়গাটায়, না দেওয়া কে কে কথা না? জি এই যে 2 এর পরে এখানে যদি আমি একটা গুণ চিহ্ন দেই, যেই জিনিস বোঝায় গুণ চিহ্নটা না দিলেও কিন্তু একই জিনিস বোঝায়। সেটাই বলছি। এবার তুমি একটা গুণ চিহ্ন দাও তোমার ক্যালকুলেটর, এইভাবে একটা গুণ চিহ্ন দাও, 2 দিয়ে গুণ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে 2 + 1 লেখো, দেখো কত আসে উত্তর। নয় আসে। তাহলে দেখছো তুমি, তুমি কিন্তু একটু আগে বলছো যে না এখানে গুণ চিহ্ন দিলে যা, এই গুণ চিহ্নটা দিলে যা হবে, না দিলেও তাই হওয়ার কথা, কিন্তু ফলাফল কিন্তু এক আসতেছে না ক্যালকুলেটরে, দেখছো দুইটা দুই রকম ফলাফল আসতেছে। তাহলে এখন কোনটা সঠিক? আসলে এটা সঠিক উত্তর হবে 9, কিন্তু আমরা ভুল করি কোথায় জানো? আমরা বদমাস যে রুলস অ্যাপ্লাই করি না, সেইখানে আমরা ভুল করি। যেমন ধরো আমরা যে বদমাস রুলসটা অ্যাপ্লাই করি, BODMAS, তাই না? এই বিতে বোঝাই কি আমরা ব্রেকেট, তাই না? বিতে বোঝাই আমরা ব্রেকেট। ব্র্যাকেটস। এই ওতে আমরা কি বুঝি বলো তো পুষ্প? ওতে আমরা বুঝি অফ বা এর, তাই না? নরমালি অফ অফ। অফ বা এর। আর ডিতে বোঝাই আমরা ডিভিশন। এম এ আমরা বুঝি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। আর এতে হলো এডিশন মানে যোগ, সংক্ষেপে লিখলাম। এসে হলো সাবট্রাকশন মানে আমি সংক্ষেপে লিখি সাব। কিন্তু আমরা যে জিনিসটা জানি এখানে একটা ভুল জানি, এই যে ও, তুমি লক্ষ্য করো ওতে মানে অফ, অফ মানে এর, তাই না? আচ্ছা এর জি থেকে তুমি কি করো? এর থেকে লিখে যোগ এর বিয়োগ থেকে। করো, গুণ করি না আমরা? ধর আমরা যখন জি এখানে গুণ লিখি, করি। এখানে যখন লিখি 5 এর হাফ,
এটার মানে কি 5/2। অথবা যখন আমরা এখানে লিখবো 6 এর হাফ, 6 এর হাফ মানে কি 6 3 ইন্টু 1/2 মানে 3, তাই না? আমরা গুণ করি। তা তুমি চিন্তা করো তো একটা মজার ব্যাপার, অফ দ্বারা যদি গুণ বোঝায়, আবার এম দ্বারা যদি মাল্টিপ্লিকেশন মানে গুণই বোঝায়, তাহলে দুইটা জিনিস দরকার কি? আমি তো অফ মানে এখানে গুণ করছি, আবার এম এর দরকারটা কি ছিল? একটা প্রশ্ন জাগে না মনে? অফ দ্বারা তো গুণই বোঝায়, তাহলে এটা দ্বারা যদি গুণের কাজ হয়ে যায়, তাহলে আমার আবার মাল্টিপ্লিকেশন দরকার কি? গুণ তো একই জিনিস। গুণ কি আবার ভিন্ন ভিন্ন রকম আছে যে এই গুণটা একরকম এই গুণটা আরেক রকম? দুটো তো একই জিনিস, গুণ তো গুণই, তাই না? তুমি কি বুঝছো তাহলে এখানে যে একটা জটিলতা তৈরি হয়েছে? অফ দ্বারা গুণ বোঝায় বা এর বোঝায়, এম দ্বারা মাল্টিপ্লিকেশন মানে গুণ বোঝায়, তাহলে দুই জায়গায় দুইটা দুই রকম কেন? এখানে অফ, এরপরে আবার ডি, আবার এম। তার মানে আমরা একটা জিনিস ভুল জানি, এই যে ওতে যে অফ বুঝি, অফ বলতে কোনো অপারেটর গণিতে নাই, মানে এর একটা ফালতু অপারেটর। এটা দ্বারা বোঝায় হলো অর্ডার। মনে রাখো এখন থেকে, এটা দ্বারা বোঝায় অর্ডার। তাহলে অর্ডারটা কি আমি একটু শিখিয়ে দিই তোমারে। মনে করো আমরা যখন নরমালি কাজটা করি, নরমালি আমরা আগে যে বদমাস পদ্ধতি, আগের পদ্ধতি দিয়ে করলে এইভাবে করি হিসাবটা। দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ, এটা ঠিক আছে, 6/, ব্র্যাকেটের এখানে কত হয় 3 হয়, তাই না? জি। তাহলে এই যে ব্র্যাকেট তুলে দিলে আমরা কি বসাই? এর বসাই না? মনে রাখবা ব্র্যাকেট তুলে দিলে কিন্তু আমরা এর বসাই। তাহলে এইবার বদমাসের যে আগের নিয়ম তুমি জানো, প্রথমে ব্র্যাকেট তারপর হলো অফ বা এর কাজ করবে এখন, তাই না? তাহলে দেখো 6/, এর কাজ করলে কত হয়? 2 এর 3 মানে 6, তাই না? গুণ করলে 6। 6 কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 1। দেখেছো তুমি কিন্তু এই জন্য উত্তর পাইছো 1। ক্লিয়ার? কিন্তু একটু আগে আমি কি বলছি তোমাকে, অফ মানে বলতে কিছু নাই, অফ বলতে কিছু নাই, তার মানে এখানে এর কথাটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এই অর্ডারটা কিভাবে কাজ করবো। আমার সর্বপ্রথম কাজ হলো ব্র্যাকেট শেষ করে ফেলা, ক্লোজ করে ফেলা। ব্র্যাকেট যখন ক্লোজ করবে, এবার অর্ডার আসো। অর্ডারটা কার উপরে অ্যাপ্লাই হবে? এই বাকি চারটার উপরে। এই দেখো EMAS, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। তুমি সবসময় মনে রাখবা যোগ আর গুণের গুরুত্ব, যোগ আর বিয়োগের গুরুত্ব সমান, ভাগ আর গুণের গুরুত্ব সমান, দুইটারই অধিকার সমান। ক্লিয়ার? জি। ভাগ আর গুণের অধিকার সমান, কিন্তু ভাগ আর গুণের কাজ যোগ আর বিয়োগের আগে করবা, সবার শেষে যোগ বিয়োগের কাজ করবা। এখন প্রশ্ন হলো আমরা কি গুণ আগে করব না ভাগ আগে করব? আগেই বলছি গুণ আর ভাগ দুইটারই সমান অধিকার, দুইটার অধিকারই সমান। আমরা গুণ আগে না ভাগ আগে এটা বলতে পারছি না এখন। তাহলে কি করব? মনে করো এখানে গুণ চিহ্ন দিলাম, তোমার কাজ হলো অর্ডার মেনটেন করা। অর্ডার মানে কি? বাম দিক থেকে যে আগে আসে তার কাজ আগে করবা, যদি গুণ ভাগ থাকে। বুঝছো? এখানে দেখো গুণ আর ভাগ আছে, কিন্তু তোমার উদাহরণ দিই একটা জিনিস। মনে করো এখানে লেখা আছে 5, 5 যোগ, তুমি বলবা কাকু বাম দিকে থেকে তো সবার আগে প্লাস, সবার আগে প্লাস থাকলো তার তার কিন্তু গুরুত্ব যোগ গুণ ভাগের আগে না, তার অধিকার গুণ ভাগের পরে। ঠিক আছে, সবার আগে কার কাজ? গুণ ভাগের কাজ আগে করে তারপর বিয়োগের কাজ। তাহলে প্রথমে প্লাস থাকলে যে প্লাসের কাজ আগে করতে হবে এমনটা না, প্রথমে গুণ ভাগ সেরে নিবা। এখন প্রশ্ন হলো তোমার যে গুণ ভাগ আছে, তুমি কি গুণের কাজ আগে না ভাগের কাজ আগে? বলবা কোনোটার কাজ আগে না। না, যে বাম দিক থেকে যেটা আগে পাইবা সেটা আগে করবা। এক কথায় বাম দিক থেকে যদি গুণ চিহ্ন আগে পাও, গুণ চিহ্ন আগে করবা, ভাগ চিহ্ন আগে পাইলে ভাগ চিহ্ন আগে করবো। এটাকে বলে লেফট অ্যাসোসিয়েটিভিটি। তাহলে 6 কে তুমি ভাগ আগে পাইছো না, এবার প্রথমে পাইছো ভাগ চিহ্ন, তাই না? তাহলে এবার ভাগ আগে করে ফেলো, এই যে ভাগ এইটুকু আগে করো। 6 কে 2 দ্বারা ভাগ করো, কত হবে? 3। এরপরে গুণ হবে 3, দেখো উত্তর কত আসে? 9। বুঝছো? আমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে গেলাম, উত্তর হবে 9। তার মানে গুণ আর ভাগ যদি প্রথমে আবার বুঝাই, মনে করো তোমার এমন একটা মান আছে, দেখো 3 গুণ 6 ভাগ, মনে করো আমি দিলাম 2। তুমি এটা কিভাবে করবা? তুমি কি প্রথমে এর উত্তর কি তুমি কি লিখবা? আমরা যদি বদমাশ রুলস অনুসারে করি, তুমি চিন্তা করো প্রথমে ভাগের কাজ, তাই না? দেখো ব্র্যাকেট নাই, অফ নাই, কার কাজ? বদমাশ নিয়ম অনুসারে আগেরটা, আমরা আগে যেটা জানতাম। তাহলে ডিভিশন, ডিভিশন করলে কত আসবে? দেখো 3 গুণ 6 এর 2 দিয়ে ভাগ দিলে হবে 3, 9 হয় না? কেন প্রকৃত উত্তর কত হবে? হ্যাঁ, এটা আসলে 9ই আসবে। কেন বলি? প্রথমে আমরা গুণের কাজ করব, তাই না? বাম দিক থেকে যার আগে পাবো তার কাজ আগে করব। তাহলে বাম দিক থেকে গুণ আগে আসছে, 3 6 কত? 18, 18 কে 2 দিয়ে ভাগ দিবা, আসলে 9ই পাবো। এই ক্ষেত্রে হয়তো মিলছে, কিন্তু
অ্যাকচুয়ালি এই অফ বোঝায় যে আমরা অর্ডার, এটা দ্বারা কোনো কিছু বোঝায় না। মানে অফ মানে এর দ্বারা কিছু বুঝবা না, এর বলতে কিছু নাই। এটার মূল অর্থ হবে অর্ডার, ওতে অফ না, ওতে অর্ডার হবে। বুঝতে পেরেছি? এরকম আরো অনেক উদাহরণ আছে যেগুলো তোমাকে দেখালে বুঝবা, আগে গুণ দিলে কাজ করবে না। আচ্ছা, এটা হয়ে গেছে। আমি তোমাকে জাস্ট মিনিট একটা জিনিস তোমার দেখাই। দেখো, গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো এরকম ওয়ালফ্রাম আলফা। ওয়ালফ্রাম আলফা আমি একটু লিখে দেখাই তোমারে। এখানে তুমি অনেক কিছু পাবা, গণিতের অনেক কিছু পাবা, খুঁজে শেষ করে দিচ্ছি আমি। এখানে দেখো আমি লিখছি WOLFRAM। দেখো ওয়ালফ্রাম আলফা চলে আসছে আমার এখানে, আমি সার্চ করছি, দেখো ওয়ালফ্রাম আলফা দিয়ে। এই যে দেখো লেখা আসছে wolframalpha.com, ক্লিক করো। দেখতে পাচ্ছ তুমি? জি এখানে মনে করো আমি আমার আগের মানটা লিখে, দেখো 6/, এটা আমি লিখেছিলাম, ঠিক আছে? ডিভিশন চিহ্নটা আছে কিনা এখানে? আমার এখানে কিবোর্ডে তো ডিভিশনটা নাই, আমি এইভাবে দিলাম, মনে করো 6/2 ব্রেকেট দিলাম 2+1, তাই না? ইকুয়াল টু হোয়াট মনে করে লিখলাম আমরা, এখানে ইকুয়াল চেপে দিলাম। দেখো এটার মানটা কত দেখাচ্ছে ওরা, দেখো বের করে দিবে একটু পরে আমাকে। এই যে দেখো, এখানে তুমি যদি ভাগচিহ্ন দিয়ে কাজটা করো, উত্তর দেখো কত দিচ্ছে, 9। দেখছো? এক্সাক্ট ইকুয়েশন কিন্তু এটা 9। তার মানে তুমি যখন ক্যালকুলেটর এখানে গুণ চিহ্ন দেওয়া নাই, উত্তর কত দিছিল ক্যালকুলেটর? 1 দিছিল যখন গুণ চিহ্ন দেওয়া নাই, তাই না? আর যখন গুণ দিছে তখন সে 9 দিছে। তার মানে আমরা এটা বলতে পারি গুণ দিলেও উত্তর 9 হওয়া উচিত, গুণ চিহ্ন না ব্যবহার করলে উত্তর কত হওয়া উচিত? 9 হওয়া উচিত। দেখছো এটা সঠিক উত্তর, দেখো 9। সে কিন্তু তোমাকে 9ই দেখাচ্ছে, আমরা কিন্তু গুণ চিহ্ন দেই নাই, তারপরও সে 9 দেখাচ্ছে। তার মানে এখানে গুণ চিহ্ন থাকুক বা না থাকুক, এটা গুণই বোঝায়। এবং এটার সঠিক উত্তর হবে 9। এটাকে যারা 1 বলবে তারা ভুল বলবে। তুমি তোমার বন্ধুদের দিয়ে দেখো, অনেকের উত্তর বলবে 1। ঠিক আছে? সঠিক জিনিসটা হলো বদমাশের ও দ্বারা অফ বোঝায় না, ও দ্বারা অর্ডার বোঝায়। মনে থাকবে আমাদের? যাক, ইনশাআল্লাহ। কি আজকে তোমার কি খুব বিরক্ত লেগেছে? বলো কেমন লাগলো আজকে? তো ইনশাআল্লাহ গণিত আসলেই মজার। আমরা যখন মজা নিয়ে শিখবো তখন আসলে অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে?